হ্যালো, কেমন আছেন? কি অবস্থা সবার? টেরর কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু খুব ভালোভাবে জানতে পারছি না। আশা করি কমেন্টে আপনারা আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আমরা গত পর্বে দেখেছিলাম HMS এরাবাস এবং টেররের ক্রুরা হিমশীতল অ্যান্টার্কটিকার ধূসরতার মাঝে আটকা পড়েছিল একটা প্যাসেজ খুঁজতে গিয়ে, এবং সেই আটকা পড়া ক্রুরা মুখোমুখি হয়েছিল টুনাক নামে এক অতিকায় মেরু ভল্লুকের। এছাড়া একের পর এক ঘটে চলেছিল সেই আর্কটিকে নানা রকম ঘটনা। এবার চলুন দেখা যাক এই পর্বে সেই ক্রুদের ভাগ্যে ঠিক কি ঘটেছিল এবং ভাগ্য তাদের কোন অবস্থায় নিয়ে গিয়েছিল। হিকিকে শাস্তি দেয়া হয়েছিল লেডি সাইলেন্সকে অবৈধভাবে ধরে এনে তাকে নির্যাতন করার অপরাধে। অন্যদিকে ডক্টর গুডসেয়ার একদিন খেয়াল করেছিলেন জাহাজের সব ক্রু মেম্বারদের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু দেখা যাচ্ছে। সবার দাঁত কালো, হলুদ, ধূসর বর্ণের হয়ে যাচ্ছে। ক্রু মেম্বারসদের দাঁত পরীক্ষা করে ডক্টর গুডসেয়ার HMS টেররের ডক্টর স্ট্যানলির সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনায় বসেন। ডক্টর গুডসেয়ারের ধারণা ছিল ক্রু মেম্বাররা হয়তো সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে যেটা সাধারণত ক্যান ফুড থেকে ছড়িয়েছে এবং যেটার কারণে অন্য খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা কোনো কিছুতেই শিওর ছিল না। তবে সবার মধ্যে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে তাই তারা এই ব্যাপারটিকে আপাতত গোপনে রাখতে চাইছিল। কিন্তু ক্যাপ্টেন ক্রোজিয়ার এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেন এবং ডিসাইড করেন তিনি জাহাজের সকল ক্রুদের নতুন এই রোগ সম্পর্কে জানিয়ে দেবেন। এরপর সবাইকে সবকিছু জানানোর পর ক্যাপ্টেন ক্রোজিয়ার সবার উদ্দেশ্যে ঘোষণা করেন তাদের সামনে আরো বড় বিপদ আসতে চলেছে। তারা চাইলে রিফিউজি হিসেবে HMS এরাবাসে আশ্রয় নিতে পারে। ক্যাপ্টেনের এই কথা সবাই মেনে নিলেও টেররের 12 জন ক্রু HMS টেররে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন ক্রোজিয়ার সবসময় তার যে ক্রু মেম্বারদের কথা আগে ভাবেন এবং তাদের প্রাণের নিরাপত্তাকে ফার্স্টলি প্রায়োরিটি দেন, এটা কিন্তু খুব ভালোই বোঝা যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেদিন সেই ক্রু মেম্বাররাই তাকে একা ফেলে চলে যেতে চাইছিল, আর ক্যাপ্টেন ক্রোজিয়ার হুইস্কি হাতে নিয়ে এই বিষয়টাই ভাবছিলেন। অন্যদিকে HMS এরাবাসে আশ্রয় নেওয়া রিফিউজি আরেক ক্যাপ্টেন জেমস ফিটজেমসের সাথে দেখা করেন, কিন্তু ক্যাপ্টেন ফিটজেমস সবার হাতে নখ চেক করতে থাকেন। যাদের হাতের নখে ময়লা ছিল তাদেরকে টানা 3 দিন পরিশ্রম করার শাস্তি দেওয়া হয়, আর বাকিদেরকে বলা হয় যদি তারা এখানে থাকতে চায় তাহলে তাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। যদি তারা এটা না মানে তাহলে তাদেরকে আবার HMS টেররে পাঠিয়ে দেওয়া হবে। জেমস এটা করেছিলেন মূলত এই আর্কটিকের যে কোনো জীবাণুর হাত থেকে তাদের রক্ষা করার জন্য। ওদিকে ক্যাপ্টেন ক্রোজিয়ার ডক্টর গুডসেয়ারকে HMS টেররে একসময় আমন্ত্রণ জানায় এবং তাকে ধন্যবাদ দেয় লেডি সাইলেন্সের দেখভাল করার জন্য। বিগত কয়েক মাস ধরে গুডসেয়ার ইনুটদের ল্যাঙ্গুয়েজ অনেকটাই বুঝে গিয়েছিল, কিন্তু সে লেডির কাছ থেকে টুনাক সম্পর্কে কোনো ইনফরমেশনই বের করতে পারছিলেন না। যখনই তিনি এই টপিক নিয়ে লেডি সাইলেন্সের সাথে কথা বলতে চাইতেন তখনই লেডি বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। তাই সার্বিক পরিস্থিতিতে ক্যাপ্টেন ক্রোজিয়ার এবার সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই এবার লেডি সাইলেন্সকে জিজ্ঞাসা করবেন ডাইরেক্টলি। তার কাছে মূলত তিনি এটাই জানতে চাইবেন ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনকে হত্যা করার জন্য টুনাককে সে ডেকেছিল কিনা। আর সিদ্ধান্ত মতোই লেডি সাইলেন্সকে যখন বিষয়টা জিজ্ঞাসা করা হয় তখন সে জানায় সে এমন কিছুই করেনি। তবে সে প্রথমবার যখন টুনাকের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেছিল তার আগেই টুনাক 5 জন ক্রু মেম্বারকে মেরে ফেলেছিল। বর্তমানে ভল্লুকের সাথে কোনো মানুষের কোনো যোগাযোগ নেই, কিন্তু এই কথা শোনার পরেও ক্রোজিয়ারের কাছে উত্তরটা ঠিক মনোপুত হয় না, কারণ তাকে তো তার জাহাজের সদস্যদের কিছু একটা জবাব দিতে হবে। তো এরপর ক্যাপ্টেন ক্রোজিয়ার লেডি সাইলেন্সের কাছে জানতে চায় কিভাবে টুনাককে মারা যায়, কিন্তু লেডি একথা শুনে তাদেরকে এ ব্যাপারে কোনো সাহায্যই করতে চায় না। মেয়েটার মুখ থেকে কোনো কিছু বের করতে না পেরে ক্যাপ্টেন ক্রোজিয়ারের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। সে টুনাককে মারার জন্য তাই একটা ট্র্যাপের ব্যবস্থা করে এবং এই কাজের জন্য ব্ল্যাঙ্কি নামে এক ব্যক্তিকেও নিয়োগ করা হয়। তাকে এই মিশনের লিডার বানানো হয়। ক্যাপ্টেনের পরিকল্পনা মতো ব্ল্যাঙ্কি একদিন যখন ডেকের কাছে যায় তখন সে একটা চিৎকার শুনতে পায়। এ সময় তাঁবু থেকে একজন ক্রু বের হয়ে আসে, আর সাথে সাথে সেই তাঁবুটি ভেঙে খানখান হয়ে পড়ে। অর্থাৎ বোঝা যাচ্ছিল টুনাক হামলা করেছে, কিন্তু সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করেও সেই অতিকায় প্রাণীটিকে আর খুঁজে পায় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল চোখের পলকেই টুনাকটা যেন উধাও হয়ে গিয়েছে, কিন্তু ক্যাপ্টেন টুনাকের স্ত্রী দেখতে পায়। সাথে সাথে সে ব্ল্যাঙ্কিকে ইনফর্ম করে বিষয়টা। এ সময় ক্রু মেম্বার্সরা প্রাণীটির দিকে গুলি ছুটতে থাকে।
অন্যদিকে ব্ল্যাঙ্কিকে দেখা যায় একটা টাওয়ারের উপরে উঠে পড়তে। সেখানে গিয়ে সে ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে পায় টুন্যাক অলরেডি তাকে ধাওয়া করেছে। ফলে তার উপরে ওঠা ছাড়া আর কোনো উপায় থাকে না। ব্ল্যাঙ্কি যখন দড়ি ধরে উপরে উঠছিল তখন তার নিচে টুন্যাক দড়ি ধরে টানছিল। সে ব্ল্যাঙ্কিকে নিচে ফেলার চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যে টুন্যাকের টানাটানিতে দড়িটা খুলে নিচে পড়ে যায়। তবে ভাগ্য ভালো ব্ল্যাঙ্কির যে দড়ি ছেড়ে দিয়ে সে সিগন্যাল টাওয়ারটা ধরে ফেলতে সক্ষম হয়। সিগন্যাল টাওয়ারে ব্ল্যাঙ্কি একটা অয়েল ল্যাম্প দেখতে পায় এবং সে এটাকে ঝাঁকাতে শুরু করে। আসলে সে বুঝতে চাইছিল ভেতরে কোনো তেল বা জ্বালানি জাতীয় কিছু অবশিষ্ট আছে কিনা, এবং সে দেখতে পায় যে সত্যি এর ভেতরে কিছুটা তেল আছে। তাই এটা দেখে তার মাথায় এবার কিছুটা বুদ্ধি খেলে যায়। এরপর সে তেলটুকু সাথে নিয়ে আরেকটি ঝাঁপ দেয়। সে আসলে টুনাকের ব্যাগ অ্যাটাকের হাত থেকে বাঁচতে চাইছিল, কিন্তু এবার দেখা যায় টুনাক তার নখ দিয়ে ব্ল্যাঙ্কির পায়ে আঘাত করেছে। ফলে রক্তে জায়গাটা ভেসে যাচ্ছিল। ব্ল্যাঙ্কি ব্যথায় এবার চিৎকার করে ওঠে, কিন্তু তার কাছে ট্রিটমেন্ট করার মতো সময় ছিল না। ব্ল্যাঙ্কি সেখান থেকে এবার সরে যেতে পারে, আর এভাবেই সেবারের মতো বেঁচে যায়। তবে ব্যথায় তার নড়াচড়া করতেও কষ্ট হচ্ছিল, কিন্তু সে সাহস করে রেলিংয়ের একদম উপরে উঠে যায়। অন্যদিকে ক্রু মেম্বাররা টুনাককে মারার জন্য নিচে কামান রেডি করে ফেলেছিল ততক্ষণে, কিন্তু ক্যাপ্টেন ক্রোজিয়ার যখন উপরের দিকে তাকান তখন সে শুধু কুয়াশাই দেখতে পায়। তার মনে হচ্ছিল সেখানে টুনাকের কোনো অস্তিত্বই নেই। সবাই এই ভয়ানক ক্রিয়েচারকে মারার জন্য ব্ল্যাঙ্কির উপরই নির্ভর করেছিল। ক্রু মেম্বাররাও তার কথা মতো কাজ করছিল। অন্যদিকে ব্ল্যাঙ্কি তার ক্ষতস্থান দড়ি দিয়ে একসময় বেঁধে নেয়। প্রচণ্ড ব্যথা দাঁতের দাঁত চেপে সহ্য করে যাচ্ছিল সে। এ সময় ক্যাপ্টেন ক্রোজিয়ার ব্ল্যাঙ্কিকে ডেকে তাকে সিগন্যালে জানিয়ে দেয় কামান লোড করা হয়ে গিয়েছে। তারা এখন শুধুই তার সিগন্যালের জন্য অপেক্ষা করছে। ক্যাপ্টেন ক্রোজিয়ারের মেসেজ বুঝতে পেরে ব্ল্যাঙ্কি সেই তেলের কুপিতে আগুন জ্বালিয়ে টুনাকের দিকে এবার ছুড়ে মারে, আর সাথে সাথে টুনাকের পিঠে আগুন ধরে যায়। কুয়াশার মধ্যেই দূর থেকেও আগুনের আলোর শিখা জ্বলে উঠতে দেখে সবাই, এবং ক্রু মেম্বাররা ফাইনালি টুনাককে দেখতে পায়। আর সাথে সাথে ক্রুরা টুনাকের দিকে গোলা ছোড়ে। কামানের গোলার ধাক্কায় ব্ল্যাঙ্কি এবং টুনাক এবার দুজনেই উঁচু থেকে নিচে পড়তে থাকে, কিন্তু সৌভাগ্যবশত ব্ল্যাঙ্কি বেঁচে যায়, কারণ তার পায়ের সাথে একটা দড়ি আটকে গিয়েছিল। কিন্তু এত উঁচু থেকে পড়ে অবশ্যই টুনাকের বেঁচে থাকার কথা ছিল না। টুনাকের শরীর কয়েক টুকরো হয়ে যাওয়ার কথাই ছিল। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, যখন ক্রু মেম্বাররা সেই স্থানে যায় যেখানে টুনাক পড়েছিল, সেখানে তারা টুনাকের কোনো চিহ্নই দেখতে পায় না। এমনকি সেই স্থানে টুনাকের কোনো চিহ্নও নেই। মাটিতে শুধু কিছু সামান্য রক্ত পড়েছিল। এত উপর থেকে পতনের পরেও বেঁচে গিয়েছিল সেই আতঙ্ক তৈরিকারী পোলার বিয়ার। কিন্তু তারপর সেই জাহাজের ক্রুদের ভাগ্যে কি ঘটেছিল সেটা কিন্তু আরো রোমাঞ্চকর এবং রোমহর্ষক। তাই দেখতে থাকুন। টুনাক আক্রমণের পর আটকে পড়া জাহাজের ক্রুদের উপর এই আক্রমণটা শুরু হয়েছিল 1845 সালের অক্টোবরে। HMS টেরর এবং এরাবাস নামের দুটো জাহাজ ইংল্যান্ড থেকে ছেড়ে এসে আর্কটিক অঞ্চলে আটকে গিয়েছিল। আমরা এতক্ষণ ধরে এটাই দেখেছি। আর তারপরেই নেমে এসেছিল তাদের উপরে গজব। তো টুনাক অনেক উপর থেকে পড়ে গিয়েও পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, কিন্তু এরকম একটা কাণ্ড দেখে ক্যাপ্টেনের মনে হতে থাকে এই ঘটনায় টুনাককে হয়তো তারা আরো বেশি রাগিয়ে দিয়েছে। এবার সে মানুষের উপর প্রতিশোধ নিতে আবার ফিরে আসবে। তবে সেই ভাবনা দূরে রেখে ক্যাপ্টেন ক্রোজিয়ার দড়িতে আটকে পড়া ব্ল্যাঙ্কিকে রেস্কিউ করতে উঠে পড়ে লাগে। আর অন্যদিকে সুযোগ পেয়ে লেডি সাইলেন্স HMS টেরর থেকে পালিয়ে যায়। যদিও উপর থেকে ক্যাপ্টেন ক্রোজিয়ার লেডি সাইলেন্সকে দেখতে পেয়েছিল, কিন্তু লেডি সাইলেন্সকে আটকানোর মতো কোনো সময় তার হাতে ছিল না। এরপর ক্রু মেম্বাররা ধরাধরি করে ব্ল্যাঙ্কিকে জাহাজে নিয়ে আসে। তার বডি আর্কটিকের কনকনে ঠান্ডায় একেবারে জমে গিয়েছিল। ক্যাপ্টেন ক্রোজিয়ার ব্ল্যাঙ্কিকে একটা হুইস্কির বোতল দেয়, যেটা তাদের কাছে থাকা লাস্ট বোতলটাই ছিল। ব্ল্যাঙ্কির ব্যথা দূর করতে মূলত ক্যাপ্টেন ক্রোজিয়ার এটা দিয়েছিল তাকে। ব্ল্যাঙ্কি ছিল অনেক সাহসী একজন মানুষ, কিন্তু তারপরও প্রচণ্ড ব্যথায় সে চিৎকার করতে থাকে। তার পায়ের অবস্থা একেবারেই ভালো ছিল না। ফলে ডক্টর সিদ্ধান্ত নেন তার অপারেশন করে পাটা বাদ দেবেন। এদিকে টুনাককে মারার পরিকল্পনা ব্যর্থ হয়। ক্যাপ্টেন ক্রোজিয়ার অনুতাপে ভুগতে শুরু করেছিলেন। সে সবকিছুর জন্য নিজেকেই দোষারোপ করে যাচ্ছিলেন। সেদিন এর কিছুক্ষণ পর সব সিনিয়র অফিসারদের তিনি একটা মিটিং রুমে ডেকে পাঠান। সবাই মিটিংয়ে যোগ দেওয়ার পর ক্যাপ্টেন ক্রোজিয়ার সবাইকে বলেন তিনি আর কমান্ড দেওয়ার মতো যোগ্যতা রাখেন না। সে তাদের যোগ্য লিডার একেবারেই নয়। অনেক ক্রু মেম্বাররা HMS এরাবাসের ক্যাপ্টেন জেমসকে অনুসরণ করত।
তাই ক্যাপ্টেন ক্রোজিয়ার জাহাজের ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন জেমস ফিটজেমসের হাতে তুলে দেন। কিন্তু তারপরও ক্যাপ্টেন ক্রোজিয়ার কিন্তু হাল ছেড়ে দিতে চাননি। চোখের পানি নিয়ে সে শপথ করেন সবাইকে নিরাপদে একদিন তিনি বাড়ি পৌঁছে দেবেন। এদিকে জাহাজে মাত্র তখন 1 ক্যান ফুড বাকি ছিল, যেটা ক্রুদের জন্য কোনোভাবেই পর্যাপ্ত খাবার ছিল না, এটা বলাই বাহুল্য। আর বলা যায় এই অবস্থা টুনাকের হুমকি থেকেও বিপজ্জনক ছিল। তার উপরে সেই খাবারে নাকি বিষক্রিয়া হতে পারে, এটা নিয়েও ছিল প্রচণ্ড ভয়। ক্রুদের মধ্যে এরকম একটা ধারণা জন্মেই গিয়েছিল যদি এই খাবার তারা খায় তাহলে সবার শরীরে হয়তো বিষ ছড়িয়ে পড়বে আর তাদের মৃত্যু খুবই সন্নিকটে। ডক্টর গুড স্যার নিজের চোখের সামনে এই মর্মান্তিক দৃশ্যটা দেখতে পাচ্ছিলেন না, তাই তিনি একদিন একটা উপায় বের করেন যে ক্যানের ফুডটা খাওয়ার উপযোগী কিনা। সেই একটা বানরকে এই খাবারটা খাওয়ায়। আসলে ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনই এই বানরটাকে এক্সপেরিমেন্টের জন্য বাঁচিয়ে রেখেছিলেন। তো বানরটিকে ক্যান ফুড খাওয়ানোর পর গুড স্যার তার ফিজিক্যাল কন্ডিশনের উপর নজর রাখতে শুরু করেন এবং সেগুলোকে তিনি একটা ডায়েরিতে লিখে রাখতে থাকেন। ক্যান ফুড খাওয়ার প্রথম 2 দিন বানরটির উপরে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু তৃতীয় দিন বানরটি অনেক অ্যাগ্রেসিভ আচরণ করতে থাকে এবং ক্রু মেম্বারদের উপরে হামলা করতেও শুরু করে সে। তাই গুড স্যার বানরটিকে একটা স্টোর রুমে লক করে বাইরে থেকে তার গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করেন। গুড স্যার দেখতে পায় চারিদিকে আঁচড়ের দাগ আর কিছু কিছু জায়গায় রক্তও লেগে আছে, কিন্তু তার কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায়। গুড স্যার তখন সাহস করে দরজা খুলে বানরটিকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে শুরু করেন, কিন্তু তিনি দেখতে পান বানরটি ইতিমধ্যে মারা গিয়েছে। এরপর বানরটির মুখ খুলে গুড স্যার দেখতে পায় তার দাঁত কালো এবং হলুদ রঙের বর্ণ ধারণ করেছে। আর এটা থেকে স্পষ্ট বোঝা যায় ক্যান ফুডের মতো বিষাক্ত খাবার দীর্ঘ সময় ধরে গ্রহণ করা হলে এটার প্রভাব মানুষের মেন্টালিটির উপরে পড়ে। এটা মানুষের মেন্টাল কন্ডিশনকে খারাপ করে দিতে ওস্তাদ, এমনকি মানুষকে মেরেও ফেলতে পারে। এর কয়েকদিন পর টুনাককে মারার মিশন ফেল হওয়ার কারণে জাহাজের সিনিয়র অফিসাররা আরেকটা মিটিংয়ে বসেন, কিন্তু সেই মিটিংয়ে ক্যাপ্টেন ক্রোজিয়ার অ্যাটেন্ড করেন না। তারপর থেকে ক্রোজিয়ার অসুস্থ হয়ে পড়েছিলেন। 1845 সাল থেকে এই 2টি জাহাজ গত 3 বছর ধরে আর্কটিকে আটকা পড়েছিল। এর মধ্যে হঠাৎ তারা জানতে পারে 2টি জাহাজের জ্বালানি আগামী কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এর মধ্যে যদি তারা এখান থেকে বের হতে না পারে তাহলে সবার ভাগ্যে স্বাভাবিকভাবেই ধারণা করা যায় কি ঘটবে। ফলে সবাই সিদ্ধান্ত নেয় দ্রুত তাদের হেলথ টাইম কমাতে হবে, এমনকি তাদের সংগ্রহে থাকা খাবারও কমে আসছিল। তাই জেমস ডিসাইড করেন প্রতি সপ্তাহে ক্রু মেম্বারদের রেশন থেকে 1 কোয়ার্টার করে খাবার সে রেখে দেবে। সেদিনের মিটিং শেষে ব্ল্যাঙ্কি জানায় তাপ কমা এবং খাবার কমে যাওয়ার পরিণতি তাদের কারোর ওপরই ভালো ফল বয়ে আনবে না। সেই সাথে সে তার আগের এক্সপিরিয়েন্সও শেয়ার করে। এর আগে একবার ব্ল্যাঙ্কি জেমসের সাথে আর্কটিকে আটকা পড়েছিল। খারাপ সময়ে মানুষ তার হিতাহিত জ্ঞান এবং বুদ্ধি হারিয়ে ফেলে, আর এই ব্যাপারটা টোনাকির ফিরে আসার চেয়েও ভয়ঙ্কর। এমন পরিস্থিতিতে ক্রু মেম্বারদের মধ্যে সুন্দর বন্ডিং তৈরি করা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছিল। তাই জেমস ডিসাইড করেন সে একটা কার্নিভাল হোল্ড করবে, যাতে ক্রু মেম্বারদের ভয় থেকে দূরে রাখা যায় এবং তারা একে অপরের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারে। কার্নিভালের কথা শুনে ক্রু মেম্বারদের মধ্যে দেখা যায় প্রচণ্ড উত্তেজনা। তারা সবাই মিলে এরপর জাহাজ থেকে 800 মিটার দূরে তাদের প্রয়োজন অনুযায়ী তাঁবু তৈরি করতে শুরু করে। সিদ্ধান্ত হয় কার্নিভালে তারা তাদের অংশ থেকেই কিছুটা ব্যবহার করবে। এর এক পর্যায়ে এই কার্নিভালের কথা এক্স ক্যাপ্টেন ক্রোজিয়ারের কানেও যায়, ফলে সেও সবার সাথে দ্রুত জয়েন করেন। ক্রোজিয়ার যখন কার্নিভালে পৌঁছান তখন তিনি দেখতে পান ক্রু মেম্বাররা নিজেরাই বেশ কিছু খাবার নষ্ট করেছে। তাদের দেখে মনে হচ্ছিল তারা কোনো বরফের রাজ্যে আটকা পড়েনি, তারা তাদের বাড়ির বাইরে যেন পার্টি করতে বসেছে। ক্রুদের এই আচরণ দেখে ক্রোজিয়ার অনেক রেগে যায়, তাই সে সবকিছু বন্ধ করতে চাইছিল, কিন্তু জেমস এবার তাকে থামিয়ে দেন। তারপর জেমস তাকে তার প্ল্যানটা বুঝিয়ে বলতে শুরু করেন ক্রোজিয়ারকে। সব শুনে ক্যাপ্টেন ক্রোজিয়ার জেমসের প্ল্যানটা বুঝতে পারেন, কিন্তু যেহেতু এই ক্যাপ্টেন একজন সৎ ব্যক্তি ছিলেন তাই সে ক্রু মেম্বারদেরকে ধোকার মধ্যে আর রাখতে চায়নি। তিনি ঠিক করেন সব সত্যি সবাইকে জানিয়ে দেবেন, আর যেই ভাবা সেই কাজ। এরপর ক্রোজিয়ার সবাইকে একত্রিত করেন এবং সত্যিটা সবার সামনে প্রকাশ করে দেন। আসলে সেদিন 2 ঘন্টা পর সূর্যের প্রথম রশ্মি বরফাচ্ছন্ন মহাদেশের এই অঞ্চলে পড়ার কথা ছিল এবং এরই সাথে শীতকাল শেষ হতে চলেছিল এখানে। ক্রোজিয়ার জানতো এটাই তার জন্য সবচেয়ে উত্তম সময়, কারণ তারা দক্ষিণের দিকে 1280 কিলোমিটার গেলেই মেইনল্যান্ডের কাছাকাছি পৌঁছাতে পারত।
অন্যদিকে আমরা এরপর লেডি সাইলেন্সকে দেখতে পাই। টুনাকের হাতে এত মানুষের মৃত্যু লেডি সাইলেন্সকেও ভীষণ ভীত করে তুলেছিল। সেও সহ্য করতে পারছিল না এসব, তাই সে সিদ্ধান্ত নেয় তার বাবার শেখানো পথেই সে পা বাড়াবে। আর এই চিন্তা থেকেই সে কোনোভাবে আগুনে একটা সার্কেল তৈরি করে টুনাককে ডাকার মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। লেডি সাইলেন্সের এই মন্ত্রপাঠ তার বাবার কাছ থেকেই সে শিখেছিল। তো মন্ত্র উচ্চারণের কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে টুনাক চলে আসে। এ সময় লেডি সাইলেন্স তাকে বশে আনার জন্য একটা ছোট্ট ছুরি দিয়ে তার হাত কেটে রক্ত বের করে নেন, কিন্তু কোনো বিশেষ কারণে টুনাককে লেডি সাইলেন্স তার বশে আনতে পারেন না। উপরন্তু এখানে ঘটে যায় অন্য একটি ঘটনা। টুনাকের ট্রান্সফরমেশন হয়ে যায়, অর্থাৎ টুনাক বিশাল আকার ধারণ করে। লেডি সাইলেন্সের শরীর থেকে রক্ত ঝরে পড়ায় সে অনেক দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে তার দুর্বল শরীরটাকে একসময় টানতে টানতে সেই ক্যারাভ্যানের কাছে গিয়ে পৌঁছায়। তাকে এরকম একটা অবস্থায় দেখে কার্নিভালে সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে লেডি সাইলেন্স একটু হেঁটেই ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করেই এক ক্রু পাগলামি করতে শুরু করে। সে তার শরীরে লিকুইড ফুয়েল ঢেলে দেয়, এরপর একটা ম্যাচ নিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় সে। তারপর লোকটা ধীরে ধীরে ভিড়ের দিকে এগিয়ে যেতে থাকে। এই টেরিফাইং অবস্থা দেখে সবাই অনেক ভয় পায়। দেখা যায় মুহূর্তের মধ্যেই চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়েছে এবং সেখানে উপস্থিত থাকা ক্রু মেম্বাররা আগুন নেভানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ভয়ানক আগুনের শিখা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছিল না, তাই সবাই এদিক সেদিক ছুটোছুটি করতে ব্যস্ত ছিল। এর কিছুক্ষণ পর ক্রুরা অবশেষে সেখান থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজে পায়, কিন্তু স্ট্যানলি এই আগুনে পুড়ে সেখানেই মারা যান। পরের দিন সকালে ক্রোজিয়ার সেই স্থানে গিয়ে দেখতে পান তাদের জাহাজের পতাকাটাও পড়ে গিয়েছে। রাতের ভয়াবহ আগুনে স্ট্যানলি সহ বেশ কিছু ক্রু মারা গিয়েছিল। জেমস এই সব কিছুর জন্য এবার নিজেকে দোষারোপ করেন। তার মতে যদি সে কার্নিভালের আয়োজনটা না করত তাহলে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটত না, কিন্তু ক্রোজিয়ার তাকে সান্ত্বনা দেয়। সে জেমসের দিকে এগিয়ে গিয়ে তাকে এটাই বোঝায় যে এতে তার কোনো দোষ নেই। তাদের কথা বলার মাঝেই ঠিক সেই সময় পোলার নাইট শেষ হওয়ার পূর্বাভাস দেখা দেয়। প্রথম সূর্যের আলো উকি দেয় আকাশে এবং অবশেষে সবাই কিছুটা আশার আলো দেখতে পায়। তবে এই ট্র্যাজিক ইনসিডেন্টের পর ক্রোজিয়ার এবং জেমসের চিন্তাভাবনায় কিছুটা পরিবর্তন এসেছিল। ফাইনালি জেমস তার ভ্রম থেকে বের হয়ে আসতে পেরেছিলেন, অর্থাৎ সে তার মাথা থেকে নতুন রাস্তা খুঁজে বের করার ভূতটা নামিয়ে ফেলতে পেরেছিলেন। তাই সে সিদ্ধান্ত নেয় বাকি ক্রু মেম্বারদের নিয়ে সে এখানেই অপেক্ষা করবে। জাহাজ থেকে 1208 কিলোমিটার দূরে জেমস ক্রু মেম্বারদের দরকারি জিনিসগুলো একে একে সেদিন প্যাক করারও নির্দেশ দেয়। সেই সাথে তিনি অপ্রয়োজনীয় জিনিস প্যাক করতেও নিষেধ করেন। অন্যদিকে আমরা জানতে পারি ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের মৃত্যুর পর ক্রোজিয়ার তার এক্সপিডিশন টিমকে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠিয়ে দিয়েছিল। যেহেতু তারা 3 মাস আগে আলাদা হয়ে গিয়েছিল, তাই ক্যাপ্টেন ধারণা করেছিলেন তারা হয়তো প্রয়োজনীয় জিনিস নিয়ে আবার ফিরে আসবে। তো এসব নানা ঘটনার মধ্য দিয়েই পার হচ্ছিল এই অভিযাত্রীদের জীবন। এরপর একদিন হিকি নামের এক ক্রু একটা পরিকল্পনা করে বসে। সে মূলত ষড়যন্ত্র করতে শুরু করে। তার প্ল্যান ছিল তারা যখন ভূমির কাছাকাছি পৌঁছাবে তখন সে কয়েকজন ক্রু মেম্বারকে সাথে নিয়ে জাহাজ থেকে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট চুরি করে মেইন গ্রুপ থেকে আলাদা হয়ে যাবে। এদিকে ক্রোজিয়ার সেই সব ক্রু মেম্বারদের জাহাজে থাকার অনুরোধ করে যারা একটু দুর্বল ছিল। সেই সাথে তিনি তাদের কথা দেন যে মেইনল্যান্ডে পৌঁছানোর পর সে তাদের জন্য রেস্কিউ টিম পাঠাবে। সেই সাথে শীতকালে তাদের বেঁচে থাকার জন্য খাবারও রেখে যাওয়ার কথা বলা হয়। ক্রোজিয়ার জানান বরফ গলে গেলে তাদের কাছে সুযোগ থাকবে জাহাজ ভাসিয়ে নতুন রাস্তা খোঁজার। যারা এখানে থাকবে তারা নতুন ইতিহাস সৃষ্টি করবে। তার কথায় ক্রু মেম্বাররা আনন্দের সহিত বিষয়টা মেনে নেয় এবং তারা নতুন রাস্তা খোঁজারও শপথ করে। 1848 সালের 22 এপ্রিল ক্যাপ্টেন ক্রোজিয়ার জাহাজ ছেড়ে কিছু ক্রু সদস্যকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকেন, কিন্তু 19 কিলোমিটার যাওয়ার পর দুজন অ্যাডভান্স স্কিল পারসন অদ্ভুত কিছু একটা খুঁজে পায় এবং তারা ক্যাপ্টেন ক্রোজিয়ারকে বিষয়টা দেখার জন্য ডেকে আনেন। ক্যাপ্টেন সেখানে গিয়ে অনেকগুলো লাশ বরফে ঢাকা অবস্থায় দেখতে পান, কিন্তু তিনি খেয়াল করেন এদের মাথা ছিল বরফের বাইরে। বিষয়টা দেখে তার সেই এক্সপিডিশন টিমের কথা মনে পড়ে যায় যাদের ক্রোজিয়ার কয়েক মাস আগেই পাঠিয়ে দিয়েছিলেন। আসলে বিষয়টা হয়েছিল দুর্ভাগ্যবশত জাহাজ থেকে 19 কিলোমিটার দূরে আসার পর সেই এক্সপিডিশন টিমের সবাই টুনাকের হাতে মারা যায়। তাদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু গা শিউরে ওঠার মতো ছিল
এই খবর বাকি ক্রু মেম্বারদের মধ্যে যেন ভয় এবং আতঙ্ক তৈরি না করে, তাই ক্রোজিয়ার এবং জেমস সিদ্ধান্ত নেয় সবাইকে এই খবর জানাবে না তারা। এরপর তারা আবার রওনা হয়। ছোট্ট ছোট সাপ্লাই বোট নিয়ে ক্রু মেম্বার্সরা এগিয়ে যেতে শুরু করে, কিন্তু দেখা যায় এগুলো টেনে নিতে তাদের খুব কষ্ট হচ্ছে। তাই ক্রোজিয়ার নিজের ক্যাপ্টেন হওয়ার অহংকারকে সাইডে রেখে নিজেও এবার ক্রুদের সাথে হাত মেলায়। কিছু দূর এভাবে যাওয়ার পর তারা দেখতে পায় সামনে বরফের ব্লক একে একে সাজানো রয়েছে। প্রকৃতির এই অদ্ভুত সাজ দেখে সবাই হতবাক হয়ে যায়। একসময় ক্রোজিয়ার এবং জেমস যখন বরফের পাহাড়ে ওঠেন তখন ফাইনালি তারা সামনে মেইনল্যান্ডটা দেখতে পান। এটা ছিল তাদের চরম কাঙ্ক্ষিত একটা ভূমি, ফলে তাদের মধ্যে বেঁচে থাকার তীব্র আশাবোধ জেগে ওঠে। ক্যাপ্টেনের নির্দেশে সেখানে একটা ক্যাম্প স্থাপন করা হয় বিশ্রাম নেওয়ার জন্য। এর মধ্যে একসময় একজন ক্রু হঠাৎ তাদের কাছে এসে পেট্রোল বাড়ানোর অনুরোধ করেন এবং সব মেম্বারদের হাতে একটা করে বন্দুক দিতে বলেন। মূলত ঝুঁকি এড়ানোর জন্যই তার এই প্রস্তাব ছিল। এছাড়া তিনি আরও বলেন হিকি সহ কয়েকজন দক্ষ ক্যান্ডিডেটকে এই দায়িত্বটা দিতে। হিকির নাম শুনেই ক্রোজিয়ার এবার সাবধান হয়ে যায় এবং ক্রু মেম্বারদের এই কথায় সে অসম্মতি জানায়। কিন্তু এডওয়ার্ড নামে এক ক্রু বুঝতে পারছিল না কেন ক্রোজিয়ার রাজি হচ্ছেন না। তাই তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেন কেন ক্রোজিয়ার এটা করছেন। তার কথার জবাবে ক্রোজিয়ার অন্য ক্রু মেম্বারদের এই অনুরোধ করার কারণ জানাতে থাকেন। কিন্তু হিকির মতো মানুষ যে মিলিটারি অর্ডারকে ভয় পায়, তার এই ব্যাপারে উৎসাহ থাকার পেছনে অবশ্যই অন্য কোনো কারণ ছিল বলেই তিনি মনে করেন। সেদিন রাতে আরও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। একজন ক্রু চিৎকার করতে শুরু করে হঠাৎ, আর চিৎকার শুনে সবাই সেখানে জড়ো হয়। গুড স্যার দৌড়ে তাকে পরীক্ষা করতে আসেন, কিন্তু তাকে দেখে মেন্টালি আনস্টেবল মনে হচ্ছিল। তখন লোকটি যখন ক্যাপ্টেন ক্রোজিয়ারকে দেখতে পান তখন তিনি ক্যাপ্টেনের কাছে অন্যরকম একটা অনুরোধ জানান। সে ক্যাপ্টেনকে তার মাথা কেটে তাকে মেরে ফেলার অনুরোধ করেন। লোকটির এরকম অদ্ভুত অনুরোধ শুনে ক্যাপ্টেন একেবারে হতভম্ব হয়ে যায়। সে ভাবতে থাকে একজন মানুষ কিভাবে এমন মৃত্যু কামনা করতে পারে। এদিকে মুহূর্তের মধ্যেই লোকটি তার হাতে বন্দুকটা তুলে নেয়, আর সাথে সাথে টিম অ্যালার্ম বেজে ওঠে। সব ক্রু মেম্বাররা ছুটে বাইরে চলে আসে, আর সবাই হাতে এবার বন্দুক তুলে নিয়েছিল। এই সময় লোকটিকে গান পয়েন্টে রাখা হয়, কিন্তু ক্রোজিয়ার সবাইকে সাবধান করে দেন তারা যেন তাকে শুট না করে। অন্যদিকে তাঁবুর মধ্যে থাকা আরেকজন ক্রুর মধ্যেও এই একই লক্ষণ দেখা দিতে শুরু করেছিল। তার শরীর তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। ক্রোজিয়ার সাবধানে আর্ম ক্রু মেম্বারকে শান্ত করার চেষ্টা করে। সে আশা করছিল লোকটি তার হাতে থাকা রাইফেলটা হয়তো ফেলে দেবে, কিন্তু সে হঠাৎ করেই গুলি চালায়, আর পেছন থেকে অন্য একজন ক্রু তাকে গুলি করে। এ সময় ক্রোজিয়ার দেখতে পায় ক্রু মেম্বারকে যে শুট করেছে তাকে শুট করার জন্য হিকি ইনফ্লুয়েন্স করছে। এই ঘটনার পর ক্রোজিয়ার আরও বেশি সতর্ক হয়ে যায়। সে সবাইকে দৃঢ়ভাবে সতর্ক থাকতে বলে। ক্রোজিয়ার বুঝতে পেরেছিল ক্রু মেম্বারদের মধ্যে হ্যালুসিনেশন হচ্ছে, আর এটা হচ্ছে ক্যান ফুডের জন্য। ক্রোজিয়ার তাই সিদ্ধান্ত নেন তারা তাদের কাছে থাকা রেশন আর ব্যবহার করবেন না। সার্বিক পরিস্থিতিতে পরের দিন ক্রোজিয়ার একটা এমার্জেন্সি মিটিং ডাকেন, যেখানে সে দুটি হান্টিং টিমকে পাঠানোর সিদ্ধান্ত নেন। অন্যদিকে এই খবর হিকির কানে একসময় পৌঁছে যায়। হিকি দুজন ক্রু মেম্বারকে ডেকে বলে যে সে একটা গোপন খবর জানে, আর সেটা হচ্ছে ক্রু মেম্বারদের অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে অথবা তাদের বিষ দিয়ে মেরে ফেলা হবে, আর জাহাজের ক্যাপ্টেন এমন পরিকল্পনাই করেছেন। আলাদা হওয়ার আগে তারা সবাই একত্রে তাদের শেষ খাবার এনজয় করছিল, যেখানে লেডি সাইলেন্সও খাবার নিতে এসেছিলেন, কিন্তু গুডস্যার দ্রুত লেডিকে সেখান থেকে সরিয়ে নেন। এই দৃশ্যটি হিকির চোখে পড়ে যায়। সে সন্দেহ করতে থাকে কিছু একটা চলছে। ক্যাপ্টেন ক্রোজিয়ার হয়তো সবার থেকে কিছু একটা লুকাচ্ছে। তাছাড়া গতরাতে ক্রু মেম্বারদের পাগলামি হিকির বিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল। এরপর সবার সামনে হিকি ক্যাপ্টেনের পোষা কুকুরটিকে মেরে ফেলে, কারণ তারা 3 দিন ধরে এটা খেতে পারবে বলে। কিন্তু ক্যাপ্টেন এ কারণে বেশ দুঃখ পান এবং পরিকল্পনা করে সবাই না খেয়ে থাকবে। কিন্তু হিকির পার্সুয়েশন অন্য কথা বলছিল। এ সময় দুজন ক্রু মেম্বার হিকির দলেও যোগ দেন। এই ছোট্টখাট্ট বিষয়গুলোতে ক্যাপ্টেন ক্রোজিয়ার এবং হিকির মধ্যে যে একটা দ্বন্দ্ব চরমে উঠেছে সেটারই মূলত প্রমাণ পাওয়া যাচ্ছিল। অন্যদিকে এরপর একটা হান্টিং টিম খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। এদের একটা দল কিছু দূর যাওয়ার পর তাদের সামনে বেশ কয়েকজন ইনুটকে দেখতে পায়। আসলে এই দলটি ফ্রেশ হান্টেড খাবার নিয়ে তাদের বাড়িতে যাচ্ছিল, আর এদের দেখে হিকির চোখে মুখে কিছু ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো ভয়ঙ্কর কোনো কিছুর পরিকল্পনা করছে।
তবে ইরুভিন নামে অন্য এক ক্রু যে হিকির সাথে একসঙ্গে এসেছিল সেই ইনুট সম্প্রদায়ের লোকদের দিকে এগিয়ে যায়। সে হাতের ইশারায় তাদেরকে বোঝাতে থাকে যে সে ক্ষুধার্ত, আর ইনুটরা তার কথা বুঝতে পারে। তারা বুঝতে পারে সে খাবার চাইছে, তাই ইনুট দলের একজন তাকে ফ্রেশ সিলের মাংস খেতে দেয়। ইরুভিন 3 বছর যাবৎ এমন ফ্রেশ খাবার খায়নি, তাই খাবারটির উপরে একেবারে হামলে পড়ে বলা যায়। তাদের এমন সহানুভূতি দেখে ইরুভিন তার টেলিস্কোপটা তাদেরকে উপহার দেয়। সেই সাথে ইনুটদেরকে শিখিয়ে দেয় কিভাবে এটা ব্যবহার করতে হয়। নতুন একটা জিনিস পেয়ে ইনুটরা অনেক খুশি হয়, আর তাদের কাছে এটা গুপ্তধনের চেয়ে কোনো অংশে কম ছিল না। এরপর সে যখন পেছন ফিরে তাকায় তখন সে দেখতে পায় হিকি এবং বাকিরা পাহাড়ের চূড়ায় নেই। টুনাক আসার আভাস পেয়ে ইরুভিন ইনুটদের সেখানে একটু অপেক্ষা করতে বলে চেক করতে যায়। সে যখন পাহাড়ের উপরে ওঠে তখন সে দেখতে পায় হিকি মাটিতে বসে চিৎকার করছে। এটা দেখে অনেক দ্বিধা নিয়ে ইরুভিন যখন তার দিকে এগিয়ে যায় তখন সে খেয়াল করে হিকি পাগলের মতো একটা লাশের উপরে বসে আছে। আর ইরুভিনকে দেখা মাত্রই সে তার দিকে ছুটে এসে তাকে একাধিকবার ছুরিকাঘাত করতে শুরু করে। এরপর হিকি তার মুখ চেপে ধরে যাতে সে কোনো আওয়াজ করতে না পারে। আর কিছুক্ষণের মধ্যেই বলাই বাহুল্য ইরুভিন ধীরে ধীরে মারা যায়। তাকে মরতে দেখে হিকি অনেকটা সাইকোর মতো এক্সপ্রেশন দেয়। এখানে হিকির আসল চেহারা পুরোপুরিভাবেই প্রকাশ পেয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ক্যান ফুডের কারণে ইনফেক্টেড হয়েছে। এই ঘৃণ্য কাজটা করার পর হিকি ক্যাম্পে ফিরে আসে। তারপর সে সবাইকে বলে ইনুটরা তার সব সাথীদের মেরে ফেলেছে। সে সবাইকে ইমোটদের বর্বরতার বিবরণও দিতে থাকে, কিন্তু বলাই বাহুল্য এটা পুরোপুরি ছিল হিকির মিথ্যা। সে তার সঙ্গীদের আরও জানায় 20 থেকে 25টি পরিবার একত্রিত হয়ে তাদের উপরে হামলা করেছিল, যেখানে 100রও বেশি মানুষ ছিল। এখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য ক্যাম্পের দিকে আসে। হিকির এ ধরনের কথায় সব ক্রুদের মধ্যে তৈরি হয় আতঙ্ক, আর এই সুযোগে হিকি ক্যাপ্টেন ক্রোচিয়ারের নিয়মকে অমান্য করতে বলে সবাইকে। এই আলোচনা সবকিছু যখন ক্যাপ্টেন ক্রোচিয়ার জানতে পারেন তখন তিনি হতবাক হয়ে যান হিকির আচরণে। কিন্তু কয়েকজনকে দিয়ে ক্রু মেম্বারদের ডেকে আনে সে এবং ক্যাম্পের পরিস্থিতি তাদের কাছে ভালোভাবে জানার চেষ্টা করেন। ক্রু মেম্বারদের সাথে হিকিও তার কাছে এসেছিল। হিকি তাকে এবার সবকিছু বলে যে ইমুটরা কিভাবে তার সাথীদের মেরেছে। এছাড়া সেটাও বলে পাহাড়ে সে তাদের বডি খুঁজে পেয়েছে। কোনো প্রমাণ ছাড়াই তারা এরপর ধরে নেয় ইমুটরা সত্যি এটা করেছে। হিকির কথা শুনে ক্যাপ্টেন ক্রোচিয়ার কিন্তু সাবধান হয়ে গিয়েছিলেন। তার একটা কথাই মনে পড়ছিল, এই ইনুটরা কি সত্যি এতটাই হিংসাত্মক হতে পারে? ক্যাপ্টেন ক্রোচিয়ারের ইনুটদের সম্পর্কে ধারণা একেবারে অমূলক ছিল না। এরা ছিল শান্ত জাতি, কিন্তু হিকি তাকে ভুল বোঝাতে শুরু করেছিল। আর এখান থেকেই ক্যাপ্টেন এবং হিকির মধ্যে শুরু হয়েছিল পারস্পরিক দ্বৈরথের ভয়ঙ্কর একটা রূপ, যেটা শেষ দেখব আমরা পরের পর্বে। এবং বলাই বাহুল্য আগামী পর্বের শেষ হতে চলেছে টেররের প্রথম সিজনের গল্প। তাই আশা করি সেই পর্বটা মিস করবেন না। আর মিস না করতে চাইলে কি করতে হবে অবশ্যই সেটা আপনারা জানেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিতে হবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটা আপনারা সবার আগে পেতে পারেন। তো ফিরছি সামনের পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।